আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে অনেক দিন হয় আমাদের কারোরই দেখা হচ্ছে না, কলেজে আসা হচ্ছে না এই বৈশ্বিক মহামারীর কারণে। তারপরেও প্রিন্সিপাল স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তোমাদের জন্য এই ভার্চুয়াল ক্লাসের ব্যবস্থা করেছে। এই ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে আমরা চেষ্টা করব তোমাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে বিভিন্ন জিনিস ধারণা দেওয়ার জন্য। যদিও তোমরা ক্লাসের মধ্যে থেকে অনেক বেশি জানতে পারতে, তারপরেও ভার্চুয়াল ক্লাসের মধ্যে তোমরা ততটাই মনোযোগ দিয়ে ক্লাসটা করার চেষ্টা করবে। আজকে আমি এখানে এসেছি অর্থনীতি প্রথম পত্র বিষয়ে সামগ্রিক আয় ব্যয় যে নবম অধ্যায় আছে তোমাদের, সেটার সম্বন্ধে বিভিন্ন ধারণা দেওয়ার জন্য। প্রথমেই বলে নিচ্ছি, তোমাদের সাথে আমার যে লাস্ট ক্লাসটা হয়েছিল কলেজে থাকা অবস্থায়, সেটা ছিল মুদ্রাস্ফীতির উপরে। মুদ্রাস্ফীতির উপরে যেহেতু ছিল, এখন সামগ্রিক আয় ব্যয় যদিও তোমাদের বার্ষিক সিলেবাসের মধ্যে নেই, হয়তোবা কেউ কেউ কনফিউশনে পড়ে যেতে পারো যে ম্যাডাম কেন সামগ্রিক আয় ও ব্যয় তোমাদেরকে পড়াচ্ছেন। এখন মুদ্রাস্ফীতি আমি তোমাদেরকে শেষবার যতটুকু ক্লাস করেছিলাম মুদ্রাস্ফীতির হার পরিমাপ করা পর্যন্ত। এখন তোমরা দেখে থাকবে তোমাদের ওই বইয়ের মধ্যে, দ্বিতীয় পত্র বইয়ের মধ্যে যে মুদ্রাস্ফীতির যে অধ্যায়, সেখানে আছে মুদ্রাস্ফীতির ব্যবধান কিভাবে নির্ণয় করা হয়, অথবা মুদ্রাস্ফীতি ব্যবধান কী জিনিস সেইটা। এখন মুদ্রাস্ফীতি ব্যবধানটা বোঝানোর জন্য যেসব টপিক্সের দরকার সেটা সম্পূর্ণই সামগ্রিক আয় এবং ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাছাড়া মুদ্রাস্ফীতি যে বিষয়টা সেটাও পুরোটাই সামগ্রিক আয় ব্যয়ের মধ্যে ইনক্লুড। যদিও এইটা ওইখানে ছিল না, তারপরেও সামগ্রিক আয় ব্যয়টা আগে থেকে একটু আলোচনা করে নিলে অনেকটা ইজি হয়ে যাবে তোমাদের জন্য, সেই জন্যই এই বিষয়টা আগে নিয়ে আসলাম। তারপরে সময় হলে আমরা অবশ্যই মুদ্রাস্ফীতির ব্যবধানটা আবার বোঝানোর চেষ্টা করব। তাহলে শুরু করা যাক সামগ্রিক আয় ও ব্যয়। আজকের পাঠ পরিচিতি হলো সামগ্রিক আয় সম্পর্কে। আমরা তিনটা ভাগে এই অধ্যায়টা পড়ব: সামগ্রিক আয়, সামগ্রিক ব্যয় এবং কেন্সীয় অর্থনীতিতে কী করে অপূর্ণ নিয়োগ ভারসাম্য থেকে পূর্ণ নিয়োগ ভারসাম্য অর্জন করা যায়, আর বিভিন্ন জিনিস আমরা পড়ব এই অধ্যায়ে। প্রথমেই শুরু করি সামগ্রিক আয় সম্পর্কে। সামগ্রিক আয় সামগ্রিক আয়, যার ইংলিশ হলো অ্যাগ্রিগেট ইনকাম। অ্যাগ্রিগেট ইনকাম সামগ্রিক আয় বিষয়টি পড়ানোর জন্য অনেকগুলো বিষয় সম্বন্ধে ধারণা নিতে হয়। আমি স্টেপ বাই স্টেপ সেই বিষয়গুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সামগ্রিক আয় বা জাতীয় আয়, প্রথমত মূলত সামগ্রিক আয় বলতে জাতীয় আয়কেই বোঝানো হয়। তারপরে হলো মোট জাতীয় আয়, তারপরে এইটার অধিভুক্ত হিসেবে বিভিন্ন টপিকস পড়তে হবে। সেখানে হলো মোট জাতীয় উৎপাদন, তারপরে হলো মোট দেশজ উৎপাদন, তারপরে মোট জাতীয় উৎপাদন এবং মোট দেশজ উৎপাদনের মধ্যে যে বিভিন্ন রকম সম্পর্ক, তারপরে হলো ব্যয়যোগ্য আয়, বিভিন্ন বিষয়। এই পাঁচটা টপিকস আপাতত আমরা এই সামগ্রিক আয়ের অন্তর্ভুক্তি হিসেবে পড়ে নিচ্ছি। সর্বপ্রথমেই আমরা যাব জাতীয় আয় সম্পর্কে। তোমাদেরকে আবারও বলছি, তোমরা ভালোভাবে একটু দেখে নাও। সামগ্রিক আয় বিষয়টি আলোচনা করার জন্য জাতীয় আয়, মোট জাতীয় আয়, মোট জাতীয় উৎপাদন, মোট দেশজ উৎপাদন, ব্যয়যোগ্য আয়, এই ধরনের এই টপিকসগুলো স্টেপ বাই স্টেপ পড়তে হবে। এখন আসো সামগ্রিক আয়ের অন্তর্ভুক্তি হিসেবে জাতীয় আয় বলতে মূলত আমরা কি বুঝি। আমি এগুলো মুছে দিলাম, পরবর্তীতে আমরা আলোচনা করব। জাতীয় আয়, যার ইংরেজিটা হলো ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম সামগ্রিক আয় বিষয়টি মূলত বৃহৎ অর্থ প্রকাশ করে।
কারণ সামগ্রিক আয় বিষয়টি আমি যদিও তোমাদেরকে ক্লাসে আমি সবসময় বলে থাকি যে কোন টপিক্সটা কোন অর্থনীতি থেকে বিলংস করে। দেখো সামগ্রিক আয় ব্যয় এটা হলো সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়। সামষ্টিক অর্থনীতি যেহেতু সামগ্রিক বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করে তাই জাতীয় আয় একটা বৃহৎ অর্থ প্রকাশ করে। এখন জাতীয় আয় বলতে কি বোঝানো হয়? এখন জাতীয় আয় বলতে কি বোঝানো হয় সেটা জানার আগে যদি সামগ্রিক আয়ের একটা সংজ্ঞা আমরা দিয়ে থাকি যে সামগ্রিক আয় মানে কি, একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের জনগণ যেই পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবাকর্ম উৎপাদন করে তার মোট আয়কেই সামগ্রিক আয় বলা হয়। এখন উৎপাদনের দিক থেকে একরকম আছে। এখন জাতীয় আয় তো মূলত সামগ্রিক আয়টাই হবে, কারণ যেহেতু সমগ্র জনগণের আয়টাকে সেখানে অন্তর্ভুক্ত করা হচ্ছে। সমগ্র জনগণ মানে জাতির, সেই জাতির জন্য সেটাই হলো জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন জাতীয় আয় বলতে কি বোঝো? আবারও বলছি সেই সংখ্যাটাই হবে জাতীয় আয় একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের জনগণ যেই পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবাকর্ম উৎপাদন করে সেটাকেই বলা হয় জাতীয় আয়। এখন জাতীয় আয় বলতে যদি এই জিনিসটা বোঝানো হয় সমগ্র দেশের নির্দিষ্ট সময়ে দেশের জনগণ। এখন এইখানে দেশের জনগণ কথাটা দিয়েই বোঝানো যাচ্ছে যে দেশের জনগণ মানে হলো এটা জাতির মধ্যে পড়ে, তাই সেটা জাতীয় আয়ের মধ্যে ইনক্লুড হয়ে গেছে। নির্দিষ্ট সময়ে একটি দেশের জনগণ যেই পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবাকর্ম উৎপাদন করে সেটাই মূলত জাতীয় আয়, যাকে ন্যাশনাল ইনকাম বলা হয় ইংলিশে। এটাকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। এখন আসো জাতীয় আয়ের মধ্যে ইনক্লুড কয়েকটি বিষয় পড়িয়ে দিচ্ছি। দেখো জাতীয় আয়ের মধ্যে আছে জিএনপি, যেটাকে বলা হয় গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, যার বাংলাটা হলো মোট জাতীয় উৎপাদন। মূলত সামগ্রিক আয়কে প্রতিনিধিত্ব করছে জাতীয় আয়। সামগ্রিক আয়ের যে বিষয়টা সেটা মূলত জাতীয় আয়, যা সামগ্রিক আয়ও মূলত সেটাই। এখন জাতীয় আয়কে ইনক্লুড করার জন্য এই সকল বিষয়গুলো পড়ানো হয়। যেমন জিএনপি উৎপাদনের দিক থেকে মূলত জাতীয় আয় যা, জিএনপিও তাই। কারণ এখন আমি যদি জিএনপির সংখ্যাটা তোমাদের সামনে বলি তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে যে জাতীয় আয় আর জিএনপির মধ্যে খুব একটা পার্থক্য নাই। তবে বিভিন্ন খাতের অর্থনীতির দিক থেকে কয়েকটা পার্থক্য আছে, সেটা আমি জিএনপি এবং জিডিপি প্রত্যেকটা এই দুইটা বিষয় ভালোভাবে আলোচনা করার পর এবং এই দুইটার মধ্যে যে মৌলিক পার্থক্য রয়েছে সেটা আলোচনা করার পর দেখিয়ে দেবো যে জাতীয় আয় এবং জিএনপির মধ্যে মূলত কী পার্থক্য রয়েছে। জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা মোট জাতীয় উৎপাদন, এটার সংজ্ঞাটা হলো একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের জনগণ যেই পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবাকর্ম উৎপাদন করে এর মধ্যে ইনক্লুড হবে যে ওই দেশের প্রাকৃতিক সম্পদকে যথাযথভাবে কাজে লাগিয়ে যেই পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবাকর্ম উৎপাদন করে সেই উৎপাদনটাই হলো জিএনপি অথবা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, যাকে বলা হয় মোট জাতীয় উৎপাদন। এটাকেই বলা হয় জিএনপি। এখন আসো জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। বা মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন। এখন জিডিপি বলতে কি বোঝায়? জিডিপি বলতে বোঝানো হয় যে একটি দেশে সাধারণত এক বছরে ওই দেশের অভ্যন্তরে অবস্থিত সকল জনগণ যেই পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবাকর্ম উৎপাদন করে তার আর্থিক মূল্যকে মূলত জিডিপি বলা হয়। এখন কথাটা হলো কি বললাম যে একটি দেশে সাধারণত একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে ওই দেশের অভ্যন্তরের সকল জনগণ যেই পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবাকর্ম উৎপাদন
করে সেটাকেই বলা হয় জিডিপি। যদি মনে হয় যে জিএনপি এবং জিডিপির সংখ্যাটা প্রায় একই, আসলে কিন্তু দুইটার সংখ্যা এক নয়। জিএনপিতে বলা হয়েছে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে ওই দেশের জনগণ যেই পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবাকর্ম উৎপাদন করে। আর জিডিপিতে বলা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে ওই দেশের অভ্যন্তরে সকল জনগণ। জিএনপির মধ্যে কিন্তু অভ্যন্তরে কথাটা নাই, অভ্যন্তরের কথাটা নাই, কিন্তু জিডিপির মধ্যে এটাতে এই কথাটা আছে। এর কারণ হলো জিএনপির মধ্যে অভ্যন্তরের বাইরেও অনেক কিছু আছে যা ইনক্লুড হয়, কিন্তু জিডিপির মধ্যে অভ্যন্তরের বাইরে কোনো কিছু ইনক্লুড হয় না। এখন আসলে মূল পার্থক্যটা দেখিয়ে দিচ্ছি। জিএনপি এমন একটা বিষয় যেখানে দেশের অভ্যন্তরে যত মানুষ আছে তাদের যে আয়টা সেটা তো ইনক্লুড হবে। এখন এটার সাথে সাথে বিভিন্ন বিদেশিদের অর্থটাও ইনক্লুড হয়। বিদেশি মানে যে অন্য দেশের জনগণ সেটা না, আমাদের যে সকল লোকজন বিদেশে অবস্থান করছে, যেমন ধরে নাও তোমাদের যে ভাই বাবা বিভিন্ন যে রিলেটিভরা আছে বিদেশে থেকে অর্থ উপার্জন করছে, তারা যে দেশে যে রেমিটেন্সটা পাঠায় তাদের সেই রেমিটেন্সটা অথবা তাদের সেই আর্থিক মূল্যটা জিএনপির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকে। অর্থাৎ দেশে উৎপাদিত দ্রব্য সামগ্রী সেটার পরিমাণ প্লাস বিদেশির যারা প্রবাসীরা থাকে বিদেশে তারা যে অর্থটা পাঠায় সেটাও যোগ হয়। এখন এটা যোগ হয়, কিন্তু জিডিপিতে এই যে প্রবাসীদের যে অর্থটা বা রেমিটেন্সটা সেটা জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হবে না, কারণ জিডিপিতে বলাই হয়েছে অভ্যন্তরে। যেহেতু প্রবাসীরা দেশের অভ্যন্তরে অবস্থান করছেন না, তারা দেশের বাইরে অবস্থান করে বাইরে থেকে টাকা পাঠাচ্ছেন, সেই টাকাটা অন্তর্ভুক্ত হচ্ছে জিএনপিতে। কিন্তু জিডিপিতে যেহেতু শুধুই অভ্যন্তরের বিষয়টা অন্তর্ভুক্ত হবে, তাই জিডিপির মধ্যে সেই বিষয়টা অন্তর্ভুক্ত, অর্থাৎ প্রবাসীদের অর্থটা অন্তর্ভুক্ত হবে না। এখন জিডিপির মধ্যে আবার এমন একটা বিষয় আছে যা জিএনপির মধ্যে অন্তর্ভুক্ত হয় না। বিষয়টা ক্লিয়ার করে জানো, না হলে কিন্তু কোনোভাবে জিএনপি এবং জিডিপির মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যটা সেটা কখনোই বোঝা যাবে না। যেমন জিডিপির মধ্যে এমন একটা বিষয় আছে, যেমন আমাদের দেশে বিদেশ হতে আগত অনেক মানুষ থাকে বা আমাদের যে এম্বাসিগুলো সেখানে অনেক ধরনের বিদেশিরা আছে যারা চাকরি করে, অথবা আমাদের যে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিদেশি পড়ুয়া ছাত্রছাত্রী আছে যারা থাকে, তাদের যে অর্থটা সেটা জিডিপি কাউন্ট করে, কিন্তু জিএনপি কাউন্ট করে না, কারণ তারা আমাদের দেশের জনগণ নয়। জিএনপি শুধুমাত্র আমাদের দেশের জনগণকে কাউন্ট করে। সে আমাদের দেশের জনগণ আমাদের দেশের অভ্যন্তরেই হোক অথবা প্রবাসে থেকে সেখানেই ইনকাম করুক বা আয় করুক, যাই করুক, আমাদের দেশের জনগণ হলেই হবে। কিন্তু জিডিপি সম্পূর্ণ অভ্যন্তরের বিষয়টাকে কাউন্ট করে, সেটা আমাদের দেশের জনগণ হলেও অথবা অন্য দেশের জনগণ সে আমাদের দেশে থাকলেও সেটা জিডিপি কাউন্ট করছে। এটাই হলো মূল পার্থক্য। অর্থাৎ জিএনপিতে দেশের উৎপাদনের পাশাপাশি দেশীয় যে সকল নাগরিকরা বিদেশে অবস্থান করে টাকা পাঠাচ্ছেন সেটাও অন্তর্ভুক্ত হয়, কিন্তু দেশের অভ্যন্তরে যে সকল বিদেশি নাগরিকরা আছেন সেটা জিএনপি কাউন্ট করছে না। আবার জিডিপির মধ্যে যেহেতু সম্পূর্ণ অভ্যন্তরে, তাই বিদেশের যে প্রবাসীরা আমাদের আছেন তারা যে আর্থিক মূল্যটা তাদের যারা আসে সেটা জিডিপি কাউন্ট করছে না, কিন্তু দেশের অভ্যন্তরে যে সকল বিদেশি লোক আছেন তাদেরটা ঠিকই জিডিপি কাউন্ট করছে। এই হলো দুইটা জিনিসের মূল পার্থক্য। এখন আসো জিএনপি এবং জিডিপির মূল যে পার্থক্যটা সেটা দেখানো হয়ে গেলে, এখন জিএনপি জিডিপি কিভাবে পাওয়া যায়, আস্তে আস্তে আমরা জাতীয় আয়ের দিকে আগাবো। সেই জন্য জিএনপি কিভাবে পাওয়া যায় দেখো, জিএনপি মূলত সি প্লাস আই প্লাস জি, ঠিক আছে, সি প্লাস আই প্লাস জি। এখন সি প্লাস আই প্লাস জি বলতে এখানে সি প্লাস আই প্লাস জি দ্বারা বোঝানো হচ্ছে, সি হলো কনজামশন বা ভোগ ব্যয়, তারপরে আই হলো ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ ব্যয়, জি হলো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যার বাংলাটা হলো সরকারি ব্যয়।
সরকারি ব্যয়। এখন জিএনপির মধ্যে যে তিনটা টার্ম সি প্লাস আই প্লাস জি, এই তিনটাকে যোগ করা হলে জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট পাওয়া যায়। সি মানে হলো কনজামশন বা ভোগ ব্যয়, আই হলো ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ ব্যয়, জি হলো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বা সরকারি ব্যয়। অর্থাৎ এই তিনটা দ্বারা বোঝানো হচ্ছে একটি নির্দিষ্ট সময় ওই দেশের মধ্যে যেই পরিমাণ ভোগ ব্যয় হয়, ভোগ ব্যয়ের জন্য যেই পরিমাণ ব্যয়িত হয়, বিনিয়োগের জন্য যেই পরিমাণ ব্যয়িত হয় এবং গভর্নমেন্টের দ্বারা অর্থাৎ সরকারের দ্বারা যে ব্যয়িতটা হয়, সেই তিনটার সমষ্টি মূলত মোট জাতীয় উৎপাদন হিসেবে প্রকাশ পায়, সি প্লাস আই প্লাস জি হিসেবে। এখন এই বিষয়টাকে আরও সুন্দরভাবে আলোচনা করার জন্য আমি ন্যাশনাল ইনকামের থেকে স্টেপ বাই স্টেপ তোমাদের এই আলোচনাটা করে দিচ্ছি। দেখো, জাতীয় আয় আমরা প্রথমেই বলে নিয়েছি যে জাতীয় আয় বা ন্যাশনাল ইনকামের যে বিষয়টা সেটা মূলত জিএনপিকেই প্রকাশ করে, কারণ উৎপাদনের দিক থেকে জাতীয় আয় আর মোট দেশজ জাতীয় উৎপাদন একই কথা। তাহলে এনআই যেহেতু জিএনপি, এটাই তো সমীকরণটা প্রকাশ পায়, তাহলে এনআইকে কি বলা যায়? যেহেতু আমরা জিএনপি মানে কি, জিএনপি থেকে বানালাম সি প্লাস আই প্লাস জি, এটা যেহেতু জিএনপি, তাহলে এনআই হিসেবেও তো এটা লেখা যায় সি প্লাস আই প্লাস জি। এখন এনআই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি, কারণ যেহেতু এনআই জিএনপি একই কথা, তাই এনআই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জিও একই কথা। এখন কয়েকটা খাত বিশিষ্ট অর্থনীতি বোঝানোর জন্য এখানে আমি স্টেপে নিয়ে আসতেছি। দেখো, এখানে 3 খাত বিশিষ্ট অর্থনীতি, কারণ একটা হলো ভোগ ব্যয়, এটা একটা খাত, আই হলো ইনভেস্টমেন্ট বিনিয়োগ ব্যয়, এটা একটা খাত, জি হলো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বা সরকারি ব্যয়, এটা একটা খাত। এখন আমাদের যে অর্থনৈতিক খাতগুলো শুরু হয় সেটা মূলত 3 খাত দিয়ে নয়, 2 খাত থেকে সর্বপ্রথমে শুরু হয়। অর্থাৎ এনআই ইকুয়াল টু সি প্লাস আই। আমরা তোমাদেরকে অর্থনীতির যে প্রথম দিকের লেকচারগুলো পড়ানো হয়েছিল সেখানে বলা হয়েছিল যে অনেক আগের যে ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা, তাদের মতে অর্থনীতির একটা সংকীর্ণ ধারণা আছে এবং এরপরে নয় ক্লাসিক্যাল অর্থনীতিবিদ, তারপর কেনসি অর্থনীতি, বিভিন্ন অর্থনীতিতে আস্তে আস্তে অর্থনীতির বিভিন্ন প্রসারিত ধারণা পাওয়া গেছে, যার কারণে বিভিন্ন খাতও উন্মোচিত হয়েছে। ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা মনে করতেন এনআই বা জাতীয় আয় ইকুয়াল টু সি প্লাস আই। যেহেতু এনআই সি প্লাস আই, তাহলে জিএনপিও সেটাই এনআই সি প্লাস আই, অর্থাৎ ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয়ের সমষ্টি হলো জাতীয় আয়। সেখানে কোনোভাবেই কি গভর্নমেন্ট এক্সপেন্ডিচারকে ওরা সমর্থন করতো না। ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মতে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এটা যে সরকারি ব্যয়, সেটা শুধুমাত্র অনুন্নয়ন ক্ষেত্রেই ব্যয় করা হয়, যার কারণে সেটা দ্বারা দেশের কোনো ধরনের উন্নয়ন হয় না। তাই তারা বলতো যে এই ব্যয়টার কোনো দরকারই নাই, সি প্লাস আই অর্থাৎ ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয় দ্বারাই দেশের মোট উৎপাদনে যে হয় সেটা দ্বারাই পূর্ণ নিয়োগ স্তর সরাসরি অর্জন করা যায়। কিন্তু পরবর্তীতে কেনসীয় অর্থনীতিতে প্রখ্যাত অর্থনীতিবিদ জে.এম. কেনস, তার নাম তোমরা জানো, আমরা আগেই ক্লাসে বলেছি, জে.এম. কেনস, ওনার যে কেনসীয় অর্থনীতি, সেইখানে উনি বললেন যে শুধুমাত্র ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয়ের সমষ্টি দ্বারা যে জাতীয় আয় নির্বাচিত করা হয় সেটা কখনোই পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয় হতে পারে না। কারণ একটি দেশে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ওই দেশের সরকারের ভূমিকা অনেক বেশি, আর যদি জাতীয় আয়ের ক্ষেত্রে সরকারকেই বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কিভাবে সেখানে পূর্ণ নিয়োগ স্তর অর্জন করার কথা আমরা বলতে পারি। তাই কেনসীয় অর্থনীতিতে সরাসরি জাতীয় আইনকে ইনক্লুড করা হয়, যা এই যে এনআই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। আমি আবার নিচে লিখে দিচ্ছি, এনআই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি, অর্থাৎ কেনসীয় অর্থনীতিতে এই যে জি অর্থাৎ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অথবা সরকারি ব্যয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন এটা হলো দ্বিখাত, কারণ দেখো 2টা খাত এখানে, একটা ভোগ ব্যয় একটা বিনিয়োগ ব্যয়। এটা হলো 3 খাত বিশিষ্ট অর্থনীতি। তিন খাত বিশিষ্ট, এন আই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। এখন অর্থনীতিতে আরেকটা খাত রয়েছে, 4 খাত বিশিষ্ট অর্থনীতি আছে, এখন আমি সেটাতে যাচ্ছি। দেখো, জিএনপি অথবা এনআই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এই এক্স মাইনাস এম দ্বারা বোঝানো হচ্ছে, এক্স মানে কি,
এখানে এক্স হলো, যেহেতু আমরা সি আর আই আর জি এই তিনটার মিনিংটা আগেই আমরা শিখে ফেলেছি এই তিনটা দ্বারা কী বোঝানো হচ্ছে, এখন শুধু এক্স এবং এমটা সম্বন্ধে জানলেই হবে। এক্স মানে এক্সপোর্ট বা রপ্তানি, আর এম হলো ইম্পোর্ট বা আমদানি। এক্স যদি এক্সপোর্ট বা রপ্তানি এবং এম হলো ইম্পোর্ট বা আমদানি হয়ে থাকে, তাহলে এক্স মাইনাস এম অর্থাৎ রপ্তানি থেকে আমদানি বাদ দিলে যে ফিগারটা থাকে সেটা এইখানে যোগ হচ্ছে এন আই এ সি প্লাস আই প্লাস জির সাথে। অর্থাৎ রপ্তানি থেকে আমদানি বাদ দিলে আমরা কি পাই? মূলত নিট রপ্তানিটা পাওয়া যায়। অর্থাৎ একটি দেশ আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ করে কিভাবে রপ্তানি কতটুকু করলো এবং তার বিপরীতে আমদানি কতটুকু সে করলো, এই দুইটার পার্থক্যই মূলত নিট রপ্তানি। এটা যোগ হয়ে যাবে সি প্লাস আই প্লাস জি, এটার সাথে নিট রপ্তানিটা যোগ হয়ে যাবে, যাকে সংক্ষেপে আবার এভাবে লেখে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স এন। দেখো সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স এন, এক্স এন আবারও বলছি এক্স এন অর্থ হলো কি নিট রপ্তানি। অর্থাৎ রপ্তানি এবং আমদানি এই দুইটার, অর্থাৎ রপ্তানি থেকে আমদানিটাকে বিয়োগ করা হলে যে ফিগারটা আসে সেটাই হলো নিট রপ্তানি। এখন যেহেতু জাতীয় আয়ের সাথে জাতীয় আয়ের মধ্যে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স এন এটা নিট রপ্তানি, আর এন আই দিয়ে যেহেতু জাতীয় আয় প্রকাশ করা হয়, আমরা জানি এন আইটাকেই আবার প্রতিনিধিত্ব করছে জিএনপি, অর্থাৎ দুইটা বিষয় একই। তাই লেখা যায় জিএনপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স এন। অর্থাৎ জিএনপি হলো ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয় এবং নিট রপ্তানির সমষ্টি। এখন আসো প্রথম থেকে যদি বলি, জাতীয় আয় বা জিএনপি সি প্লাস আই বা দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি হিসেবে যদি প্রতিনিধিত্ব করে, তাহলে শুধু সেখানে ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয়টা যুক্ত হয়ে তৈরি হচ্ছে। এখন তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে আবার জাতীয় আয়, ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয় তিনটা যোগ হয়ে তৈরি হচ্ছে তিন খাত বিশিষ্ট অর্থনীতি। এখন এইটা হলো জিএনপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স এন। যেহেতু এই তিনটা এখানে হলো 3 আর এ হলো প্লাস এই যে 1, তাহলে এখানে 3 + 1 = 4, অর্থাৎ 4 খাত বিশিষ্ট অর্থনীতি হচ্ছে। এইটা হলো 4 খাত বিশিষ্ট অর্থনীতি, 4 খাত বিশিষ্ট অর্থনীতি, 4 খাত বিশিষ্ট অর্থনীতি। এখন আসো দ্বিখাত এবং 3 খাত বিশিষ্ট অর্থনীতিতে কি বলা হয়। যেহেতু সি প্লাস আই ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয় এটি একটি দেশের অভ্যন্তরেই মানে কি এটা হয়ে থাকে, তাই যেহেতু এটা দেশের অভ্যন্তরে এবং সি প্লাস আই প্লাস জি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার সেটাও দেশের অভ্যন্তরে, তাই দ্বিখাত এবং 3 খাত বিশিষ্ট অর্থনীতি এই দুইটাকেই বলা হয় বদ্ধ অর্থনীতি। এখন যেহেতু 4 খাত বিশিষ্ট অর্থনীতিতে কি নিট রপ্তানিটা যুক্ত হয়েছে, তার কারণে 4 খাত বিশিষ্ট অর্থনীতিকে বলা হয় খোলা অর্থনীতি। কারণ খোলা অর্থনীতি এবং বদ্ধ অর্থনীতির এই দুইটার সংজ্ঞা থেকে যদি আমরা বলি, এই হলো 4 খাত বিশিষ্ট অর্থনীতি বা খোলা অর্থনীতি। দেখো খেয়াল করে, বদ্ধ অর্থনীতি ঠিক সেইটাই যেখানে একটি দেশ আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ করে না, সেটাকেই বলা হয় বদ্ধ অর্থনীতিযুক্ত দেশ। যখনই একটি দেশ আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ করে তখনই সেটাকে বলা হয় কি খোলা অর্থনীতি বা মুক্ত অর্থনীতি দেশ। আজকালকার যুগে দেখা যাচ্ছে প্রত্যেকটা দেশে আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ করে, তাই প্রত্যেকটা দেশেরই দেখা যাচ্ছে জিএনপি বা এনআই নির্ণয় করতে গেলে সেখানে এক্স এন থাকেই। কারণ খোলা অর্থনীতি বা আন্তর্জাতিক অর্থনীতি ছাড়া একটি দেশ কখনোই সফলভাবে কি তাকে বিভিন্ন প্রতিযোগিতার মুখে টিকিয়ে রাখতে পারে না, যার কারণে 4 খাত বিশিষ্ট অর্থনীতি মূলত জিএনপি এবং এনআইকে প্রতিনিধিত্ব করছে। এখন আসো 4 খাত বিশিষ্ট অর্থনীতি এবং বদ্ধ কি খোলা অর্থনীতি যেটাকে বলা হয়, এবং 2 খাত এবং 3 খাত বিশিষ্ট অর্থনীতি যাকে বলা হয় বদ্ধ অর্থনীতি, এই দুইটা শিখে ফেলা হলো। এখন জিএনপি এবং এনআই সম্পর্কে যে একটা ধারণা, সেই পুরো ধারণাটা আমরা পেয়ে গেলাম। এখন আসো এর পরের স্টেপ যেটাকে বলা হয় জিডিপি। এখন জিডিপি বলতে কি বোঝানো হয়।
জিডিপির সংজ্ঞাটা আমরা একটু আগে দিয়েছি, এখন জিডিপি কিভাবে বের করা হয় সেটা আমরা বলবো। দেখো জিডিপি যেহেতু দেশের অভ্যন্তরে, তাই এইখানে জিএনপির মধ্যে কিন্তু দেশের অভ্যন্তরে কয়েকটা ফিগার ঠিকই আছে। এখন যদি দেখো জিএনপি, এখানে জিএনপি যদি এরকম হয় C+I, তবে জিডিপি আর জিএনপি কিন্তু C+I, জিডিপিও C+I, কারণ জিএনপি দ্বারা দেশের ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয়কে প্রতিনিধিত্ব করা হচ্ছে, আর এই দুইটা যেহেতু দেশের অভ্যন্তরে হচ্ছে তাই জিডিপিও কিন্তু C+I হবে, তাই জিএনপি এবং জিডিপি দুইটা একই সমান হয়ে গেল। এখন জিডিপি এটা 2 খাত বিশিষ্ট C+I, 3 খাত বিশিষ্ট অর্থনীতিতে জিডিপি হলো C+I+G, অর্থাৎ ভোগ ব্যয়। জিডিপি যেহেতু C+I+G বা ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয়ের সমষ্টি দ্বারা 3 খাত বিশিষ্ট অর্থনীতিতে জিডিপিকে বলা হচ্ছে কি যে সরকারি ব্যয় ইনক্লুড হয়ে জিডিপি 3 খাত বিশিষ্ট অর্থনীতিতে জিডিপি ধারণ করেছে। এখন দেখো গ্রস ডোমেস্টিক প্রোডাক্টটা বলতে আমরা যা বুঝি, জিএনপি বলতে আমরা যা বুঝি, দুইটার সংজ্ঞা থেকে জিএনপি বলা হয়েছিল দেশের সকল নাগরিকগণ, কিন্তু জিডিপি হলো দেশের অভ্যন্তরে অবস্থিত সকল নাগরিকগণ। যদি জিডিপিতে দেশের অভ্যন্তরে অবস্থিত সকল নাগরিকগণের কি বলা হয়ে থাকে, তাহলে অভ্যন্তরে যদি বলা হয়ে থাকে তাহলে আর এখানে দেশের সকল বলা হয়েছিল, তাহলে XN কি কোনোভাবে জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হবে? কোনোভাবেই কিন্তু জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হবে না, কারণ এই XNটা হলো কি দেশের বাইরে, কারণ আমদানি এবং রপ্তানি করতে গেলে দেশের বাইরে যেতে হয়, আর জিডিপিতে কোনোভাবে দেশের বাইরের কোনো কিছু ইনক্লুড হয় না, তাই এই যে নিট রপ্তানি সেটা জিএনপিতে অন্তর্ভুক্ত হবে কিন্তু জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না। এখন আসো জিএনপির এটা যদি আবার আমরা লিখি, দেখো জিএনপি ইকুয়াল টু C+I+G+XN, তাহলে জিডিপি যেহেতু C+I+G, তাহলে এই C+I+Gটাকে লেখা যায় না জিডিপি প্লাস XN, তাহলে জিএনপি এইভাবে বের করা হয়। এখন জিএনপি আর এনআই একই, তাহলে এনআই হিসেবেও তো এটাই লেখা যায় জিডিপি প্লাস XN। এই হলো তোমার জিএনপি এবং জিডিপির মূল বিষয়টা, জিডিপি এবং জিএনপি কিভাবে বের করা হয় এবং এনআই তার থেকে কিভাবে আসে, এই হলো। এখন আসো জাতীয় আয়ের যে আমরা এতগুলো বিষয় শিখলাম, এর মধ্যে থেকে আমরা ব্যয়ের দিক থেকেই মূলত শিখেছি। এখন আসো জাতীয় আয়কে, মূলত অর্থনীতিবিদরা জাতীয় আয়কে 2টা দিক থেকে বিবেচনা করেছেন। ব্যয়ের দিক থেকে যা আমরা এতক্ষণ ধরে শিখলাম, ব্যয়ের দিক থেকে, আরেকটা হলো আয়ের দিক থেকে। আয়ের দিক থেকে, ব্যয়ের দিক থেকে আমরা এতক্ষণ যা আলোচনা করলাম সব কিছুই কিন্তু জাতীয় ব্যয়ের দিক থেকে, কারণ কনজামশন ভোগ ব্যয়, তারপরে হলো ইনভেস্টমেন্ট, এটা হলো বিনিয়োগ ব্যয়, সেটাও এক প্রকারের ব্যয়। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, সরাসরি বলা হচ্ছে সরকারি ব্যয়, সেটাও কিন্তু এক ধরনের ব্যয়। তাহলে এগুলো সব হলো ব্যয়ের দিক থেকে। এখন দেখো আয়ের দিক থেকে, যদি আয়ের দিক থেকে যে জাতীয় আয় পরিমাপ করাটা সেটা অত বেশিটা ব্যবহার করা হয় না, কিন্তু আয়ের দিক থেকে যেহেতু পড়ার স্বার্থে এটা সবগুলোই তোমাদেরকে জানতে হবে। এখন আসো আয়ের দিক থেকে কিভাবে জাতীয় আয় নির্ণয় করা হয়। আয়ের দিক থেকে জাতীয় আয় নির্ণয় করার অর্থ হলো এখানে বিভিন্ন ধরনের আয়, দেশের মধ্যে কি কি আয় হয়ে থাকে দেখো, খাজনা, তারপরে আছে সুদ, তারপরে মুনাফা, এইসবগুলো থেকেই মূলত আয়ের দিক থেকে জাতীয় আয় বলতে এই যে খাজনা, সুদ, মুনাফা এগুলা থেকে যা আসে এটাকেই ন্যাশনাল ইনকাম বলা হয়। একটি দেশে যে ভূমি থাকে সেটার যে খাজনা তৈরি হয়, মূলধন যে বিভিন্ন ধরনের মূলধন ব্যবহার করা হয় সেটা থেকে যে সুদ প্রাপ্তি হয়, তারপরে বিভিন্ন সংগঠনের যে মুনাফা প্রাপ্তি হয়, এই সবের সমষ্টি হলো গিয়ে জাতীয় আয়। এটাকে বলা হয় আয়ের দিক থেকে জাতীয় আয়। এই 2টা বিষয় যদি ক্লিয়ার থাকে তাহলে এই যে সামগ্রিক আয়ের যে বিভিন্ন বিষয় অর্থাৎ এগ্রিগেট ইনকামের যে বিভিন্ন বিষয় সেটা তোমাদের কাছে অনেকটাই স্পষ্ট হয়ে যাবে। তারপরে জাতীয় আয়ের এই যে বিষয়টা, জাতীয় আয় যে কথা, জিএনপি যেহেতু একই কথা, 2টাকে কোনোভাবে গুলিয়ে ফেলা যাবে না। তবে জাতীয় আয়ে অনেক বিষয় আরও আছে যা ইনক্লুড হয়ে থাকে যা জিএনপির মধ্যে নাই, তা আমরা আস্তে আস্তে আরও বিভিন্ন আলোচনার স্বার্থে পরবর্তী ক্লাসের মধ্যে পড়ে ফেলব। আজকে তোমাদের সাথে
আমি আবারও পাঠ পরিচিতি যা এই পর্যন্ত যা পড়ালাম সেটা সংক্ষিপ্তভাবে আবার একটু বলে দিচ্ছি কি কি পড়ালাম। সামগ্রিক আয় পড়ানো হলো এবং সামগ্রিক আয়টা বের করার জন্য যে জাতীয় আয় এবং জাতীয় আয়ের সাথে সংশ্লিষ্ট যে কি জিএনপি তারপরে জিডিপির মানেটা কি, এদের যে সংজ্ঞাটা এবং তাদের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য, এই বিষয়গুলো আমরা জানালাম। তারপরে আবার জিএনপি এবং জিডিপি কিভাবে নির্ণয় করা হয় এবং জিডিপি এইসবের মাধ্যমে আবার কিভাবে জাতীয় আয় বের করা হয় এবং জাতীয় আয়ের মাধ্যমেই কিভাবে সামগ্রিক আয়টা প্রকাশ পায়, এই প্রত্যেকটা বিষয় এখানে আমরা কি তুলে ধরলাম। এখন যদি তোমাদের এই বিষয় সম্বন্ধে কোনো ধরনের কোনো সমস্যা থাকে সেটা তোমরা এই ভিডিওটা দেখার পর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তাছাড়া যদি তোমাদের বইয়ের ভেতরে অন্য কোনো বিষয় নিয়েও যদি কোনো সমস্যা থাকে, যে অর্থনীতির অন্যান্য টপিকস নিয়ে যে কোনো ধরনের সমস্যা, সেটা তোমরা জানাতে পারো। কারণ সমস্যা তো দেখা গেছে যে তোমরা যদি পড়াশোনা নিয়মিত চালিয়ে যাও এবং বইয়ের প্রত্যেকটা যে অধ্যায়গুলো বার্ষিকের সিলেবাসে আছে, তাছাড়া পূর্বের যে সিলেবাসগুলো ছিল, মানে কি বিভিন্ন আগের যে অধ্যায়গুলো ছিল সেটাও তোমরা কিন্তু অবশ্যই পড়ার মধ্যে থাকবে। কারণ তোমরা কিন্তু জানো যে অর্থনীতিটা অবশ্যই কি আগের যে বিষয়গুলো বা অধ্যায়গুলো আছে সেটা যদি তোমরা আবার বাদ দিয়ে দাও যে শুধুমাত্র বার্ষিকের যে টপিকসগুলো আছে শুধু আমরা সেটা পড়বো, তাহলে আবার কিন্তু আগেরগুলো ভুলে যাওয়া হবে। তাই আগেরগুলোও পড়ো। ওইখান থেকেও যদি আবার নতুন করে কোনো সমস্যা বের হয় সেটাও কিন্তু তোমরা আবার আমাদের কাছ থেকে জেনে নিতে পারো। কমেন্ট করে জানাতে পারো যে ম্যাডাম বা স্যার মানে যেই আছে যে এটা বুঝতে পারছি না, সেটা যদি তোমরা আবার দেখো তাহলে আমরা অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই ক্লাসের উপর ভিত্তি করে যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে অথবা কোনো প্রশ্ন করার থাকে সেটা তোমরা প্রশ্ন করতে পারো। কলেজের পেজ আছে সেইখানেও তোমরা প্রশ্নটা করতে পারো, আবার ভিডিওর নিচে কমেন্ট করেও প্রশ্নটা করতে পারো। তাছাড়া তোমাদের যে অর্থনীতি সাজেশন দেওয়া আছে সেখানে প্রত্যেকজন শিক্ষকের নাম্বার দেওয়া আছে এবং আমারও ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা আমাকে ফোন করেও বিভিন্ন ধরনের সমস্যা সম্পর্কে জানাতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্নের সমাধান দিয়ে দেওয়ার, যতটুকু আমার সম্ভব হয়। আমরা সবসময় তোমাদের পাশে আছি। তাছাড়া এই বৈশ্বিক মহামারীতে সবাই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে। যেহেতু কলেজে আসা যাচ্ছে না, আমরা অবশ্যই চাই যে আল্লাহ শীঘ্রই এই অবস্থার উন্নতি করুক এবং আমরা সবাই আবার সেই রেগুলারিটি হিসেবে একদম ক্লাসে বসেই নিজেদের পড়াটা পড়ার সুযোগ পাই। যাই হোক, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো অর্থনীতি প্রথম পত্রের এই ক্লাস এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে।